আসসালামু আলাইকুম সকলকে। আমি হাবিবুল্লাহ মিসবা, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের 2020-21 সেশনের একজন শিক্ষার্থী এবং একজন রেজিস্টার্ড নার্স। মূলত আজকে আমাদের এই ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে নার্সিং সংক্রান্ত। নার্সিং ভর্তি পরীক্ষা থেকে শুরু করে একজন শিক্ষার্থী যখন 3 বছর ডিপ্লোমা কোর্স কমপ্লিট করে, লাইসেন্স পরীক্ষায় অংশগ্রহণ করে, উত্তীর্ণ হয়, তারপর সে রেজিস্টার্ড নার্স হিসাবে বের হয়, তারপর যে চাকরি যুদ্ধে নামে, তো এত যে প্রসেস, এই প্রসেসগুলোর সবগুলোর মধ্যে কিছু না কিছু সমস্যা একজন শিক্ষার্থী হিসেবে আমার মনে হয়েছে যে অনেক কিছু সমস্যা আছে। সেই সাথে আমার বন্ধু কথা বলবে। আমরা এই সংক্রান্ত যে সমস্যাগুলো সেগুলো নিয়েই আজকে আমাদের এই ভিডিওটি। তো প্রথমত আমি যে বিষয়গুলো নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লাইসেন্স পরীক্ষার সেন্টার সংক্রান্ত, অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার প্রদানের ক্ষেত্রে যে সময়সীমা কিংবা যে প্রসেস ওদের সেটা সম্পর্কে, প্রাইভেট হসপিটাল এবং ক্লিনিকগুলোতে চাকরি এবং বেতন কাঠামোর যে বিষয়টা সেটা সম্পর্কে, এবং সর্বশেষ যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে অদক্ষ, অনিবন্ধিত এবং নন টেকনিক্যাল পার্সন যারা নার্সিং সেক্টরটাকে জুড়ে আছে এবং নার্সিং সেক্টরটাকে জিম্মি করে রেখেছে তাদের বিষয়ে। শুরুতে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে লাইসেন্স পরীক্ষার সেন্টার সংক্রান্ত। প্রতি বছর সারা দেশ থেকে 20 থেকে 25 হাজার শিক্ষার্থী লাইসেন্স পরীক্ষা দেওয়ার জন্য ঢাকামুখী হয়। এই যে দীর্ঘ অনেকটা পথ জার্নি করে একজন টেকনাফ থেকে কিংবা তেতুলিয়া থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে যে নার্সিং শিক্ষার্থী লাইসেন্স পরীক্ষা অংশগ্রহণ করার জন্য ঢাকামুখী হচ্ছে, দীর্ঘ একটা পথ তাকে ক্লান্তি নিয়ে পাড়ি দিতে হচ্ছে। দীর্ঘ এই যে পথে তার জার্নিতে যে ক্লান্তি, তার সামনে পরীক্ষা, সে পরীক্ষার টেনশন, সেখানে গিয়ে সেই মুহূর্তে ঢাকায় থাকা কিংবা খাবার যে একটা সমস্যা, খুবই সমস্যার মধ্যে পড়তে হয় একজন শিক্ষার্থীকে। এই যে সংকট, এই যে সমস্যা, যেটা তার পরীক্ষার ফলাফলে অনেক ব্যাঘাত সৃষ্টি করতে পারে। তো এই বিষয়টাকে যদি তারা লক্ষ্য করে থাকে যে তারা যদি 8টি বিভাগে একযোগে লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত করার যে পদ্ধতিটা চালু করে, সেক্ষেত্রে আমার মনে হয় যে অনেকাংশে অনেক সুবিধা হবে। কিরকম সুবিধা হবে সেটা আমি যদি বলি, বিস্তারিত বলি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে একজন শিক্ষার্থী তার নিজ নিজ বিভাগে গিয়ে পরীক্ষা দিতে পারতেছে, যেটা তাকে আর্থিকভাবে, মানসিকভাবে এবং শারীরিকভাবে অনেক সচ্ছল রাখতেছে এবং প্রাণবন্ত রাখতেছে। তার পরীক্ষায় কোনো প্রকার ইফেক্ট পড়তেছে না। এই ক্ষেত্রে আমার মনে হয় যে লাইসেন্স পরীক্ষার যে সেন্টার সংক্রান্ত এই বিষয়টা, তার এই বিষয়টা চিন্তা ভাবনা করে দেখতে পারে যে 8টি বিভাগে এই 8টি সেন্টার পরীক্ষাগুলো নেওয়া যেতে পারে কিনা। যেমনটা আমরা নার্সিং ভর্তি পরীক্ষার ক্ষেত্রে হয় যে বিভাগীয় যে শহরগুলো আছে সেই বিভাগীয় শহরগুলোতে নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, নার্সিং কলেজগুলো সহ বিভিন্ন যে প্রতিষ্ঠান, বড় বড় প্রতিষ্ঠান আছে সেখানে। তো আমার মনে হয় যে এই বিষয়টা ভেবে চিন্তে দেখার একটা স্থান রয়েছে। পরবর্তী যে বিষয়টি নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার প্রদানের ক্ষেত্রে। শুরুতে একটা বিষয় প্রশংসা না করলেই নয়, যেটা হচ্ছে লাইসেন্স পরীক্ষা দেওয়ার ঘন্টাখানিক পর, ঘন্টাখানিক না আসলে ওই দিনের মধ্যেই তারা লাইসেন্স পরীক্ষার ফলাফলটা দেয় যে কারা কৃতকার্য হয়েছে। তো এই বিষয়টা খুব প্রশংসার দাবি রাখে। সেই সাথে আমি আরেকটা বিষয়, যেখানে এখানে যে অসঙ্গতিটা রয়েছে সেই জিনিসটা যদি বলতে চাই, যে তারা লাইসেন্স নাম্বার, লাইসেন্স পরীক্ষা দেওয়ার পরে যে রেজিস্ট্রেশন নাম্বার, অর্থাৎ আমরা যে একজন যারা কৃতকার্য হয়েছে তাদের যে আরএন নাম্বার, অনলাইন রেজিস্ট্রেশন নাম্বারটা প্রদানের ক্ষেত্রে একটা সময় লাগতেছে, যেহেতু একটা সময় সাপেক্ষ ব্যাপার, অনেক শিক্ষার্থী পরীক্ষা দেয়। তো এইখানে তারা যে জিনিসটা করতেছে যে ক্রমান্বয়ে একটা কলেজ এইভাবে তারা অনলাইন রেজিস্ট্রেশন নাম্বারটা প্রদান করতেছে, যার ফলে দেখা যাচ্ছে যে ওই নির্দিষ্ট সময়ের মধ্যে যে কলেজগুলো শুধুমাত্র অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার পাচ্ছে, ওই সময় যদি আবার কোনো সার্কুলার প্রদান করা হয়, শুধুমাত্র ওই নির্দিষ্ট কিছু কলেজের শিক্ষার্থীরা সেখানে আবেদন করতে পারতেছে। অনেক বিশাল পরিমাণ শিক্ষার্থী সেখানে আবেদন করতে বঞ্চিত হয়ে যাচ্ছে। এখন এইখানে যে পরিবর্তনটা প্রয়োজন আছে আমার মনে হয় সেটা হচ্ছে, তারা যদি নির্দিষ্ট একটা সময় নিয়ে সকল শিক্ষার্থীর, কৃতকার্য সকল শিক্ষার্থীর অনলাইন রেজিস্ট্রেশন নাম্বারটা এক সময়ে একই সাথে প্রকাশ করতো, সময় নিয়ে তারা যদি একই সাথে প্রকাশ করতো, তাহলে দেখা যেত যে কোনো সার্কুলারে, সেই সময় যে সার্কুলারগুলো আসতো সেখানে কোনো শিক্ষার্থী আবেদন করা থেকে বঞ্চিত হতো না। আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে ভেবে দেখার একটা জায়গা রয়েছে। পরবর্তী যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে একজন শিক্ষার্থী 3 বছর সে ডিপ্লোমা কোর্স করলো, 6 মাসের ইন্টার্নশিপ, তারপর লাইসেন্স পরীক্ষা, তারপর সে লাইসেন্স পরীক্ষা যদি পাশ করে সেক্ষেত্রে একজন রেজিস্টার্ড নার্স হিসেবে বের হয়। তারপরে বের হয়ে তাকে চাকরি যুদ্ধে নামতে হয়। প্রাইভেট হসপিটাল যে আছে, প্রাইভেট হসপিটাল এবং ক্লিনিকগুলো, সেগুলোতে সিভি দেওয়ার পর তারপরে সেখান থেকে যে সার্কুলারগুলো আসে সেখানে দেখা যায় যে একটা এক্সপিরিয়েন্সের রেঞ্জ দেওয়া হয়, 2 ইয়ার্স 3 ইয়ার্স এরকম একটা এক্সপিরিয়েন্সের রেঞ্জ দেওয়া হয়। তো একজন যে শিক্ষার্থীটা সদ্য লাইসেন্স পাস করা শিক্ষার্থী, তার এত বছরের এক্সপিরিয়েন্স সে কোথায় পাবে? শুধুমাত্র তার যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা হচ্ছে যে 6 মাস ইন্টার্নশিপ করেছে সেই এক্সপিরিয়েন্স। তো এখানে এক্সপিরিয়েন্সের জায়গা থেকে আমি যেটা বলতে চাই, যেখানে পরিবর্তনটা এমনভাবে করা প্রয়োজন যেন একজন ফ্রেশারও চাকরি করার সুযোগ পায়।
কোনো প্রতিষ্ঠানে যদি একজন ফ্রেশারকে চাকরি না দেয়, সবাই যদি এক্সপিরিয়েন্সের দোহাই দিয়ে একজন ফ্রেশারকে চাকরি থেকে বঞ্চিত করে, তাহলে সেই এক্সপিরিয়েন্সটা গ্যাদার করবে কোথায় থেকে? তো এই জায়গাটাতে করতে পারে যে বিভিন্ন কেন যতগুলো প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানেই একটা সিস্টেম চালু করতে হবে, যে সিস্টেমটা হবে নির্দিষ্ট কিছু সংখ্যক এক্সপিরিয়েন্সড লোকের পাশাপাশি, অর্থাৎ সেই প্রতিষ্ঠানে এক্সপিরিয়েন্সড যারা কর্মী আছে তাদের পাশাপাশি ফ্রেশার কয়েকটা বা কিছু সংখ্যক তাদের যে অ্যাকোমোডেশন আছে সেই অনুযায়ী ফ্রেশার নিতে হবে। যেমন আমার যে ধরি আমার একটা ক্লিনিক আছে, সেই ক্লিনিকে আমার স্টাফ আছে 10 জন। আমি যদি নিয়োগ দেই, সেক্ষেত্রে 10 জনের ভিতরে আমি যদি 7 জন রাখি আমার এক্সপিরিয়েন্সড লোক, 3 জন যদি আমি ফ্রেশার নেই, তাহলে কিন্তু যে ফ্রেশার সে কিন্তু এসে এখানে অভিজ্ঞতা অর্জন করতে পারতেছে। এটা কিন্তু তার অভিজ্ঞতা অর্জনের বড় একটা জায়গা হচ্ছে। তো আমার মনে হয় যে প্রতিটা প্রাইভেট হসপিটাল এবং ক্লিনিকগুলোতে এই পদ্ধতি যদি চালু করে, তাহলে দেখা যাবে ফ্রেশাররা সহজে তাদের এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবে। তো এখানে হচ্ছে যে একটা পরিবর্তন করার প্রয়োজন আছে আমার মনে হয় ব্যক্তিগতভাবে। তারপরে যে বিষয়টা হচ্ছে যে একজন শিক্ষার্থী সে দিনের পর দিন 3টা বছর অক্লান্ত পরিশ্রম করে তার 3টা ফাইনাল ইয়ার পাশ করে, পড়াশোনাটা পুরোটা ইংলিশ মিডিয়ামে হয়, পড়াশোনার মাঝে তার ক্লিনিক্যাল প্র্যাকটিস থাকে, তারপরে সে 6 মাসের ইন্টার্নশিপ করে, নাইট ডিউটি আছে, ল্যাব ক্লাস আছে, মানে তার যে আসলে যে পরিশ্রমটা সবকিছু বৃথা হয় কখন জানেন? যখন সে চাকরি যুদ্ধে নেমে দেখে চাকরির বাজারটা সবগুলো অদক্ষ, অনিবন্ধিত এবং নন টেকনিক্যাল পার্সনদের দ্বারা পরিচালিত হচ্ছে। পুরো প্রাইভেট সেক্টরটাতেই আপনি লক্ষ্য করবেন অনিবন্ধিত নার্সের সংখ্যা অনেক পরিমাণ, যেখানে নিবন্ধিত নার্সরা সুযোগই পাচ্ছে না তাদের কাছে। তবে এই যে একজন শিক্ষার্থী যে 3 বছরের পরিশ্রম, 6 মাসের ইন্টার্নশিপ, তার ইংলিশ মিডিয়ামে পড়াশোনা, এত পরিশ্রম সবকিছু কি একজন অনিবন্ধিত, অদক্ষ এবং নন টেকনিক্যাল পার্সনের কাছে পরাজিত? এই বিষয়টার দিকে লক্ষ্য রেখে যদি সারা দেশে অভিযান পরিচালনা করা হয় যে প্রত্যেকটা প্রাইভেট হাসপাতাল এবং ক্লিনিকগুলোতে যতগুলো অনিবন্ধিত নার্স আছে, অদক্ষ এবং নন টেকনিক্যাল পার্সন আছে, তাদেরকে অপসারণ করতে হবে। অপসারণ করে সেগুলোকে দক্ষ এবং নিবন্ধিত টেকনিক্যাল পার্সনদেরকে নিয়োগ দিতে হবে। সেটা করা প্রয়োজন আমি মনে করি। সেক্ষেত্রে যারা টেকনিক্যাল পার্সন আছে তাদের চাকরির সুযোগ হবে। আর যে বেতন কাঠামো আছে, এটা আমার শেষ পয়েন্ট। বেতন কাঠামো নিয়ে আমি যে কথাটা বলবো, বেতন কাঠামোর বিষয়টা হচ্ছে যে অধিকাংশ প্রাইভেট সেক্টরেই দেখা যাচ্ছে যে বেতনটা একজন রেজিস্টার্ড নার্সকে যে বেতনটা দেওয়া হয় তা খুবই অসম্মানজনক। এই পেশার সঙ্গে খুবই অসম্মানজনক একটা তাকে বেতন প্রদান করা হয়, যার সাধারণত রেঞ্জ হয় ম্যাক্সিমাম গুলোতে 5 থেকে 8 হাজারের ভিতর। 5 থেকে 8 হাজারের ভিতরে যখন একজন রেজিস্টার্ড নার্সকে বেতন দেওয়া হয়, সেটা তার প্রফেশনের সঙ্গে কখনোই যায় না। এই জিনিসটা পরিবর্তন করতে হবে। নির্দিষ্ট একটা বেতন কাঠামো প্রণয়ন করতে হবে যে প্রত্যেকটা প্রাইভেট হসপিটালেই এই বেতন রেঞ্জ থাকবে। এই বেতনের মধ্যে ধরা যাক যে স্টার্টিং স্যালারি 15,000, একজন রেজিস্টার্ড নার্স তাকে স্টার্টিং স্যালারি 15,000 থেকে শুরু করতে হবে। পরবর্তীতে ক্রমান্বয়ে তাদের ইনক্রিমেন্ট হবে বা সেটা তাদের যে পলিসি আছে সেই প্রতিষ্ঠানের সেই পলিসি অনুযায়ী। কিন্তু একজন রেজিস্টার্ড নার্সকে সে তার যে কোনো প্রতিষ্ঠানে যখন চাকরিতে যাবে, তার স্টার্টিং স্যালারিটা যেন নির্দিষ্ট একটা রেঞ্জের মধ্যে রাখতে হয়। যেরকম 15 থেকে যদি শুরু করে, তাহলে সেটা সুবিধাজনক হয় এবং সম্মানজনক হয়। তো আমার মনে হয় যে বেতন কাঠামোর দিকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। সম্মানজনক একটা বেতন দিতে হবে, কারণ তার 3 বছরের পরিশ্রম, 6 মাসের ইন্টার্নশিপ, অনেক কিছু তার জার্নি করার পর যখন সে এরকম একটা পর্যায়ে আসার পর তার বেতন দেখবে যে এরকম, তাহলে সেটা খুবই অসম্মানজনক এবং খুব হতাশাজনক। তো আমার মনে হয় যে আমি যে 4টা পয়েন্টে কথা বললাম যে লাইসেন্স পরীক্ষার সেন্টার সংক্রান্ত, আমি ব্রিফ করি, সবগুলো সামারি করি একসঙ্গেই। লাইসেন্স পরীক্ষার সেন্টার সংক্রান্ত যে বিষয়টা, সেটা যদি বিভাগীয় করা হয়, 8টা বিভাগ যে আছে, 8টা বিভাগীয় পর্যায়ে যদি লাইসেন্স পরীক্ষা অনুষ্ঠিত করা যায়, তাহলে অনেক নিশ্চিন্তভাবে নার্সিং শিক্ষার্থীরা তাদের নিজস্ব বিভাগে স্বল্প সময়ের মধ্যেই অনেক আনন্দের সহিত পরীক্ষা দিতে পারবে, যেটা তাদের জন্য অনেক সুবিধা হবে। দ্বিতীয়, অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার, যেটা ক্রমান্বয়ে যখন তারা দিতে যায়, যে কলেজগুলো আগে পায় তারা সেই সময় যে সার্কুলারগুলো আসে তারা আবেদন করতে পারে, এবং পরবর্তীতে বাকি অনেক শিক্ষার্থী এই আবেদনটা করতে পারে না, তারা বঞ্চিত হয়ে যায়। তো এই জায়গাতে যে পরিবর্তন সেটা প্রয়োজন হচ্ছে যে একই সাথে একযোগে নির্দিষ্ট একটা সময় নিয়ে একসাথে সবার অনলাইন রেজিস্ট্রেশন নাম্বারটা প্রদান করা। তাহলে যে কোনো সার্কুলার আসলে যে কোনো প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, সকল প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একসাথে সেখানে আবেদন করতে পারবে। প্রাইভেট হসপিটাল এবং ক্লিনিকের যে বিষয়টা বললাম, সেটা হচ্ছে সেগুলোতে অনিবন্ধিত, অদক্ষ এবং নন টেকনিক্যাল পার্সনদেরকে অপসারণ করতে হবে। ফ্রেশার যারা আছে তাদের একটা সিস্টেম চালু করতে হবে যে এক্সপেরিয়েন্সড স্টাফদের পাশাপাশি কিছু ফ্রেশার নিয়োগ দিতে হবে। আর বেতন কাঠামোর যে বিষয়টা, সেটা হচ্ছে যে 5 থেকে 8 হাজার কিংবা এই রেঞ্জে যে প্রতিষ্ঠানগুলো আছে যারা বেতন দেয়, সেই প্রতিষ্ঠানগুলোকে পলিসি চেঞ্জ করতে হবে।
একজন রেজিস্টার্ড নার্সের বেতন কাঠামো 15,000 স্টার্টিং স্যালারি থেকে শুরু করতে হবে। এবং সেই সাথে আরেকটা কথা বলি যে সেই প্রতিষ্ঠানগুলো কেন এই পরিমাণ বেতন দিয়ে নার্সকে চাকরি দিচ্ছে, কারণ ম্যাক্সিমাম প্রাইভেট হসপিটাল এবং ক্লিনিকগুলোতে অনিবন্ধিত নন টেকনিক্যাল পার্সনদের সংখ্যা বেশি। এর প্রধান কারণ হচ্ছে ওই প্রতিষ্ঠানটি একজন রেজিস্টার্ড নার্সকে 15,000 টাকা দিয়ে নেওয়ার পরিবর্তে সেই 15,000 টাকা দিয়ে নন টেকনিক্যাল সে 3জন পার্সনকে চাকরি দিতে পারতেছে। 5,000 5,000 5,000 করে সে 3জন ব্যক্তিকে তার প্রতিষ্ঠানে কাজ করিয়ে নিতে পারতেছে। এটা হচ্ছে একটা বিষয়। অনিবন্ধিত নার্সদের কারণে, নন টেকনিক্যাল পার্সনদের কারণে এই যে যারা টেকনিক্যাল পার্সন আছি, রেজিস্টার্ড নার্স আছি, তারা আমরা চাকরির সুযোগ পাচ্ছি না। কেননা একই বেতনে যখন একটা প্রতিষ্ঠান 3জন মানুষকে চালাতে পারবে, সেক্ষেত্রে অবশ্যই তিনি ওই অপশনটাই পছন্দ করবেন যে 15,000 টাকা দিয়ে তিনি কেন একজনকে নিয়োগ দিবেন, সেই 15,000 টাকা দিয়ে তার প্রতিষ্ঠানে তিনি 3জনকে নিয়োগ দিতে পারতেছেন। এই বিষয়গুলো তো আমার মনে হয় যে সংক্রান্ত আলোচনাগুলো করলাম, এগুলো তো অবশ্যই চিন্তা ভাবনা করে দেখার বিষয় আছে এবং পরিবর্তনের একটা দিক আছে। আমি মনে করি এই বিষয়গুলো পরিবর্তন যদি করা হয় বা উদ্যোগ গ্রহণ করা হয়, তাহলে যারা নতুন নার্স আছে, ফ্রেশার আছে, এখন অনেক ফ্রেশার নার্স আছে এবং আগে অনেকে যারা বের হয়েছে তারা কোথাও করতেছে কোথাও করতেছে না, কিংবা মানে একটা হযবরল অবস্থা সৃষ্টি হয়েছে, সামনে যারা আসতেছে অনেক ক্রিটিক্যাল একটা কন্ডিশন তৈরি হয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব বাবু, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের 2020-21 সনের একজন শিক্ষার্থী এবং রেজিস্টার নার্স। যদি প্রাইভেট নার্সিং প্রতিষ্ঠানগুলোর মানহীন মনে হয়, সেগুলোর লাইসেন্স বাতিল করে দিতে হবে। বেসরকারি নার্সিং প্রতিষ্ঠানগুলোর অবকাঠামো এবং ল্যাব ফ্যাসিলিটিস আছে কিনা সেগুলো পুনরায় যাচাই বাছাই করতে হবে। অভিজ্ঞ ও পর্যাপ্ত শিক্ষক দ্বারা কিছু সাবজেক্ট পরিচালনা করতে হবে, যেমন কিছু সাবজেক্ট অ্যানাটমি, ফিজিওলজি, মাইক্রোবায়োলজি, মেডিকেল অ্যান্ড সার্জিক্যাল নার্সিং, পেডিয়াট্রিক নার্সিং। এগুলো সাবজেক্ট অভিজ্ঞ শিক্ষক দ্বারা পরিচালনা করলে আমার মনে হয় নার্সিং শিক্ষার্থীরা উপকৃত হবে। আসসালামু আলাইকুম, আমি রাব্বি হোসেন হৃদয়, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি কোর্সের 2020-21 শিক্ষাবর্ষের একজন শিক্ষার্থী এইচএসসি পাশ করে এডমিশনে অংশগ্রহণ করে নার্সিং এ ভর্তি পরীক্ষা দিয়ে নার্সিং এ আসে। নার্সিং এ এসে 3 বছর নার্সিং এর কোর্স কমপ্লিট করে 6 মাস ইন্টার্নশিপ করে লাইসেন্সিং পরীক্ষায় অংশগ্রহণ করে তারপর একজন রেজিস্টার নার্স হিসেবে গণ্য করা হয়। সেক্ষেত্রে তার যে শিক্ষাগত যোগ্যতাটা সেটা এইচএসসি সমমান থেকে যায়। অন্যদিকে যারা বিএসসি স্টুডেন্ট, তাদের ক্ষেত্রে তারা 4 বছর নার্সিং কমপ্লিট করে তাদের শিক্ষাগত যোগ্যতাটা অনার্স সমমান। সেক্ষেত্রে ডিপ্লোমা যারা করতেছে তাদের 3 বছর করেও তাদের শিক্ষাগত যোগ্যতাটা এইচএসসি থেকে যায়। আমার মতে মনে হয় যে তাদের শিক্ষাগত যোগ্যতাটা ডিগ্রি সমান বলে উচিত মনে হয়। আসসালামু আলাইকুম, আমি সাকিব আল হাসান, ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি 21-22 শিক্ষাবর্ষের একজন স্টুডেন্ট। আজকে আমি যে বিষয় নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে নার্সিং এডমিশন পরীক্ষা। নার্সিং এডমিশন পরীক্ষার যে পাস মার্কটা সেটা হচ্ছে 40 মার্ক। এই 40 মার্কে পাস মার্ক থাকা হয়, কিন্তু আদার্স অন্যান্য এডমিশন টেস্ট পরীক্ষাগুলো দেখা যাচ্ছে যে সেখানে 40 মার্কে পাস হলেও সেখানে নেগেটিভ মার্কিং আছে। আমাদের নার্সিং সেক্টরে এসে 40 মার্ক হচ্ছে পাস মার্ক, কিন্তু এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। নেগেটিভ মার্কিং সিস্টেম যদি চালু করা না হয়, তাহলে একটা জিনিস করা যেতে পারে যে পাস মার্ক 50 থেকে 60 করা প্রয়োজন। একজন শিক্ষার্থী নার্সিং এডমিশন পরীক্ষায় 3rd টাইম পর্যন্ত পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, সেটাকে পরিবর্তন করে 2nd টাইম পর্যন্ত যেন তার এডমিশন টেস্ট পরীক্ষা দেওয়ার সুযোগ পায়, সে ব্যবস্থা চালু করা হোক। আমার মনে হয় এই বিষয়গুলো যদি ভেবে দেখা হয়, পরিবর্তন করা হয়, তাহলে সুন্দর একটা পরিবেশ তৈরি হবে আমাদের কর্মক্ষেত্রে। ফ্রেশাররা কাজের সুযোগ পাবে, এক্সপিরিয়েন্স গ্যাদার করার সুযোগ পাবে, যারা এক্সপিরিয়েন্স লোক আছে তারা তাদের প্রাপ্য পাবে, প্রাপ্য বেতন পাবে। তো এই বিষয়গুলো আমি মনে করি ভেবে দেখা উচিত। আর সর্বশেষ বলবো, যারা পরিবর্তন চান, পরিবর্তনের পক্ষে, তারা আসুন, এই বিষয়গুলো নিয়ে কথা বলুন এবং আন্দোলনের জন্য ডাক দিন। সকলকে অসংখ্য ধন্যবাদ। কারো মতামত থাকলে, কারো যদি অপিনিয়ন থাকে, তাহলে আপনারা আমাদেরকে জানাতে পারেন। আপনাদের চিন্তাভাবনা সবসময় আমরা স্বাগত জানাই। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সকলকে।